হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের এএনএম জিএনএম এর যে মক টেস্টটি আপলোড করা হচ্ছে, এখানে 115 নাম্বার টোটাল কোশ্চেন অ্যান্সার রয়েছে। এবার এই কোশ্চেন অ্যান্সারে তোমরা মোট কত নম্বর পাচ্ছ সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এখানে তোমরা প্রত্যেকেই জানো যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, রিজনিং, ম্যাথ, জিকে এবং ইংলিশ, এই যে সাবজেক্টগুলোর যতগুলো করে কোশ্চেন হওয়া উচিত একটা মডেল সেটে, তো সেই রকমভাবে এই কোশ্চেনটিকে পরপর সাজানো হয়েছে। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটি, এবং এইটাই সব থেকে বড় ভিডিও। আমি বলবো তোমাদেরকে যে সবাই পুরো ভিডিওটি দেখো, কারণ এখানে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আমি আলোচনা করবার চেষ্টা করেছি। তো দেখো, আমাদের ফার্স্ট পার্টে রয়েছে লাইফ সায়েন্স, তারপরে আসবে আমাদের ফিজিক্যাল সায়েন্স। তো একে একে চলো আমরা করতে থাকি। প্রথমে যে আমাদের লাইফ সায়েন্সের কোশ্চেনটি আসছে সেটি হচ্ছে, বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়ার কারণ কি? প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নাকি প্লাজমোডিয়াম ওভালি। তো এখানে 1 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়ার কারণ হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স। নেক্সট 2 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, দেখো, ওপারিন প্রবর্তিত কোয়াসার্ভেট মডেল সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? কোয়াসার্ভেট হলো প্রথম কোষীয় জীব। এটি গোলাকার ও দ্বিস্তরীয় আবরণযুক্ত প্রাণীর সৃষ্টি করতে সক্ষম। কোয়াসার্ভেট লিপিড ও কার্বোহাইড্রেট যুক্ত কিন্তু প্রোটিন বিহীন। তো 2 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে কোয়াসার্ভেট লিপিড ও কার্বোহাইড্রেট যুক্ত কিন্তু প্রোটিনবিহীন, এই তথ্যটি ভুল দেওয়া রয়েছে। এখানে কিন্তু এটা প্রোটিন যুক্ত হয়, বাকিবাদ কিন্তু এখানে অপশন কিন্তু ঠিক রয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? আর্কিওপটেরিক্স, প্ল্যাটিপাস, পেরিপেটাস নাকি অক্টোপাস। এখানে অ্যান্সার হয়ে যাবে যে সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হচ্ছে কি প্লাটিপাস। নেক্সট 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মাইটোকন্ড্রিয়াল অন্তঃপর্দার অন্তর্দেশে যে অসংখ্য টেনিস র্যাকেটের ন্যায় গঠন দেখা যায় তাকে বলা হয় মেসোজোম, অক্সিজোম, রাইবোজোম নাকি ফিরোজোম। তো মাইটোকন্ড্রিয়ার অন্তর্গাত্রে যে টেনিস র্যাকেটের মতন গঠন দেখা যায় সেটাকে বলা হয় অক্সিজোম। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে জিন জীবের পক্ষে ভয়ঙ্কর এবং জীবের বিনাশ ঘটায় তাকে বলা হয় স্বার্থপর জিন, ছদ্ম জিন, লেথাল জিন নাকি কোনোটি নয়। তো যে জিন জীবের পক্ষে ভয়ঙ্কর এবং কি সেক্ষেত্রে সেটা জীবের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, সেটা হচ্ছে লেথাল জিন। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে সেন্ট্রোমিয়ার যখন শেষে অবস্থান করে তখন তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক না সাব মেটাসেন্ট্রিক। তো তখন তাকে বলা হয় কি আমাদের টেলোসেন্ট্রিক। টেল মানে লেজ, তো শেষের দিকে যে সেন্ট্রোমিয়ার থাকে তখন সেটাকে টেলোসেন্ট্রিক বলছে। 7 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয় কোন দশায়? G1, G2, এস নাকি কোনোটি নয়। তো ডিএনএ এবং হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয় সিনথেসিস ফেজ বা এস ফেজে। নেক্সট 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে করোনারি থ্রম্বোসিস হলে রক্ত জমাট বাঁধার একটি প্রক্রিয়া যা প্রধানত হয় ডান করোনারি ধমনীতে, ডান করোনারি শিরায়, বাম করোনারি শিরাতে নাকি বাম করোনারি ধমনীতে। তো 8 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ডান করোনারি ধমনীতে। নেক্সট 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে টমস ফাইবার কোথায় দেখা যায়? যকৃৎ, বৃক্ক, হৃৎপিণ্ড নাকি দাঁত। তো টমস ফাইবার দেখা যায় কিসে? দাঁতে। নেক্সট 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে সালোক সংশ্লেষের C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি? গ্লুকোজ, PgALD, PGA নাকি ফ্রুক্টোজ 6 ডাইফসফেট। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সি, ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর PgALD এটাকে বলা হয় ফসফোগ্লিসারালডিহাইড। তো সি হয়ে যাবে উত্তর এটার। নেক্সট 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে সালোক শ্বসনে বা যেটাকে বলা হয় ফটো রেসপিরেশন CO2 স্থিতিকরণ কোন পথের মাধ্যমে ঘটে? হ্যাচ এবং স্ল্যাক চক্র, কেলভিন চক্র,
ক্রেস চক্র নাকি গ্লাইকোলাইসিস? তো এখানে অ্যান্সার হয়ে যাবে কেলভিন চক্রে হচ্ছে কি মাধ্যমে এটি ঘটে। নেক্সট চলো আমরা 12 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো বলা হয়েছে পিতা মাতার যে কোনো একটি প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন অপত্যর সাথে ক্রস করানোকে কি বলা হয়? এইটাকে ক্রস করানোকে বলা হয় ব্যাক ক্রস, অর্থাৎ পিছনে গিয়ে যখন ক্রস করানো হচ্ছে অর্থাৎ পিতা মাতার সাথে অপত্যের, তখন সেটাকে আমরা বলে থাকি ব্যাক ক্রস। নেক্সট আমাদের বলা হয়েছে পরের কোশ্চেনে 13তে একজন ব্যক্তি হোমোজাইগোসিটি এবং হেটেরোজাইগোসিটি নিচের কোনটির দ্বারা নির্ধারণ করা যেতে পারে? ব্যাক ক্রস, সনিষেক, টেস্ট ক্রস নাকি উপরের সবগুলি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে এটি হচ্ছে কি টেস্ট ক্রস দ্বারা নির্ধারণ করা যেতে পারে। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রাথমিক সাকসেশনে জীব সম্প্রদায়ের কোথায় উদ্ভব ঘটে? পরিচ্ছন্ন বনাঞ্চল, নতুন উন্মুক্ত বসতি অঞ্চল, শুষ্ক ঋতুর পর বৃষ্টির জলপূর্ণ জলাশয়ে, সদ্য চাষ করা শস্য খেতে নাকি সেখানে সদ্য চাষ করা শস্য খেতে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে প্রাথমিক সাকসেশন জীব সম্প্রদায়ের যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে যে যখন কোনো অঞ্চল উন্মুক্ত অর্থাৎ খোলা অবস্থায় রয়েছে, সেখানে নতুন প্রাণী আসার সম্ভাবনা রয়েছে বা নতুন উদ্ভিদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেইখানে কিন্তু আমাদের প্রাথমিক সাকসেশন ঘটতে দেখা যায়। তাহলে বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে হ্যালোফাইট হলো আগুন প্রতিরোধী উদ্ভিদ, লবণ প্রতিরোধী উদ্ভিদ, বালুকাময় প্রতিরোধী উদ্ভিদ নাকি ঠান্ডা প্রতিরোধী উদ্ভিদ? তো হ্যালোফাইট হচ্ছে কি আমাদের 15 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে লবণ প্রতিরোধী উদ্ভিদদেরকে হ্যালোফাইটস বলা হয়ে থাকে, যেমন সুন্দরী। তারপর হচ্ছে 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ল্যাম্প্রাস ক্রোমোজোম কোথায় অনুপস্থিত? মাছ, ড্রসোফিলা, ইউরোডেলা নাকি পাখি? তো ল্যাম্প্রাস ক্রোমোজোম হচ্ছে ড্রসোফিলায় অনুপস্থিত। নেক্সট কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন। দুধকে যদি আমরা আধা ঘন্টা 60 ডিগ্রি সেন্টিগ্রেড ফুটিয়ে ঠান্ডা করি তখন তাকে কি বলা হয়? পাস্টুরাইজেশন, স্টেরিলাইজেশন, হাইড্রোলিসিস নাকি প্লাজমোলাইসিস? এটাকে বলা হয় পাস্টুরাইজেশন। তোমরা যদি কোনো দুধের প্যাকেট বাড়িতে কিনে নিয়ে আসো, দেখবে সেখানে প্রসেসিংয়ে লেখা রয়েছে পাস্টুরাইজেশন কথাটি। তো পাস্টুরাইজেশন বলতে গেলে এই ঘটনাটিকেই বোঝানো হয়। নেক্সট আমরা 18 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেখো বলা হয়েছে স্টার ফিশ কোন পর্বভুক্ত? মোলাস্কা, একাইনোডার্মাটা, পরিফেরা নাকি নিডারিয়া? তো স্টার ফিশ হচ্ছে কি একাইনোডার্মাটা পর্বভুক্ত। নেক্সট 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাখির শব্দ সৃষ্টিকারী অঙ্গের নাম কি? তো পাখির শব্দ সৃষ্টিকারী অঙ্গের নাম হচ্ছে ল্যারিংস। আর আমরা যেটা সাহায্যে বলি সেটা হচ্ছে কি আমরা যেটা বলি সেটা হচ্ছে ল্যারিংস, আর পাখিরা যেটা বলে সেটা হচ্ছে সিরিংস। নেক্সট 20 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে পরজীবী প্রাণীর সংক্রমণজনিত পঠন পাঠনকে কি বলা হয়? অ্যাসকেলমেন্থোলজি, হেলমিন্থোলজি, ইকথিওলজি নাকি হচ্ছে হারপেটোলজি? তো এটাকে বলা হয় হচ্ছে হেলমিন্থোলজি। নেক্সট 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফার্ন প্রোথ্যালাস কোথা থেকে উৎপন্ন হয়? স্পোর, এল্টার, অ্যান্থেরোজয়েড নাকি হচ্ছে স্পোর? তো ফার্ন প্রোথ্যালাস তৈরি হয় হচ্ছে কি স্পোর থেকে। তো মোটামুটি আমরা 21টা প্রশ্ন এখানে আলোচনা করলাম লাইফ সায়েন্সে। তোমাদেরকে বলবো যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দাও। আর রিকোয়েস্ট করবো মক টেস্টটা পুরোটা দেখো, কারণ আশা করছি এখান থেকে কিছু না কিছু কোশ্চেন হয়তো এলেও আসতে পারে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে সিলিয়া যুক্ত প্ল্যানুলার লার্ভা কোন পর্বে দেখা যায়? পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথিস। তো আরেকটা অপশন নিডারিয়া হয়ে গেছে, যাই হোক। তো এখানে 22 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ডি অর্থাৎ নিডারিয়া, এবং বিতেও যেহেতু নিডারিয়া রয়েছে তো দুটো অপশনই এখানে সঠিক। নেক্সট 23 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে রেনিনের কাজ হলো ভ্যাসোডাইলেশন, হ্রাসপ্রাপ্ত রক্তচাপ, অ্যাঞ্জিওটেনসিনোজেনের অবনমন নাকি কোনোটিই নয়? তো এখানে হয়ে যাবে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেনের অবনমন করাটা হচ্ছে রেনিনের কাজ। তার কারণ হচ্ছে
যখন আমাদের ব্লাড প্রেশার কি হয় লো থাকে অর্থাৎ কমে যায়, তখন সেক্ষেত্রে কি হয় রেনিন ক্ষরণ হতে শুরু করে, এবং রেনিন ক্ষরণ শুরু হওয়ার ফলে সেখানে কি হয় ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এরপর নেক্সট দেখো 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্নিথিন চক্রের অন্তিম বস্তু হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া নাকি কার্বন ডাই অক্সাইড। তো অর্নিথিন চক্রের অন্তিম যে বস্তু সেটাকে বলা হয় হচ্ছে কি ইউরিয়া। নেক্সট 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে হাইপোথ্যালামাসে কোনো আঘাত লাগলে নিম্নের কোনটি ব্যাহত হবার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে? ক্ষণিকের স্মৃতি, গমনের সময় সমন্বয় সাধন, সিদ্ধান্ত গ্রহণ, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে হাইপোথ্যালামাসে যদি আমাদের আঘাত লেগে যায় তখন সেক্ষেত্রে আমাদের কি হয় যে তখন আমাদের হচ্ছে দেহের তাপমাত্রার যে নিয়ন্ত্রণ সেটা ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর নেক্সট কোশ্চেন দেখো 26 নম্বরে বলা হয়েছে পার্থেনোকার্পি করা যায় যে হরমোনের দ্বারা তা হলো জিয়াটিন, এবিএ, অক্সিন নাকি হচ্ছে সাইটোকাইনিন। তো এখানে আনসার হয়ে যাবে হচ্ছে কি যে পার্থেনোকার্পি করা যায় অক্সিন হরমোনের দ্বারা। এরপর দেখো বলা হয়েছে 27 নম্বর প্রশ্নে আলোক পর্যায়বৃত্তি আবিষ্কার করেন ডব্লিউ ওয়েন্ড, এফ ব্ল্যাকম্যান, গার্নার অ্যান্ড অ্যালার্ড নাকি ফ্রিটস। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে গার্নার এবং অ্যালার্ড হচ্ছে আলোক পর্যায়বৃত্তি আবিষ্কার করেছিলেন। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে পত্ররন্ধ্র বন্ধ হওয়ার জন্য দায়ী হরমোন হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড বা যেটাকে বলে থাকি আমরা এবিএ। নেক্সট বলা হয়েছে 29 নম্বর প্রশ্নে ইলিওসিকাল ভালভ উপস্থিত থাকে যে দুটির মধ্যে তা হচ্ছে কোলন এবং ক্ষুদ্রান্ত, কোলন এবং বৃহদন্ত্র, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত নাকি কার্ডিয়াক পাকস্থলীর মধ্যে। তো এখানে হচ্ছে 29 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কোলন এবং ক্ষুদ্রান্তের মধ্যে ইলিওসিকাল ভালভ উপস্থিত থাকে। 30 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে পাচক রসে উপস্থিত HCl এর মুখ্য কাজ। গত বছর এখান থেকে একটা কোশ্চেন এসেছিল যে পাচক রসে উপস্থিত থাকে অ্যাসিডটির নাম জানতে চাওয়া হয়েছিল। এবার দেওয়া যে কোশ্চেনটা আমি একটু আলাদা করে রেখেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে এখানে এর কাজটা কি। এর কাজ হচ্ছে কি পেপসিনোজেনের হচ্ছে কি পেপসিনে রূপান্তর করবার হচ্ছে এটি কাজ। তাহলে আমাদের এখানে ক্যাটাগরি 1-এর 30টি কোশ্চেনই কিন্তু সলভ হয়ে গেল। এরপর চলো আমরা 31 নম্বর কোশ্চেনটি দেখে নিই এবং এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে ক্যাটাগরি 2। দেখো বলা হয়েছে প্রথম প্রশ্নে নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। ক্রমবর্ধমান জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার এবং হ্রাস, ক্রমবর্ধমান জনসংখ্যা জলাভূমির আয়তন বৃদ্ধি, ক্রমবর্ধমান জনসংখ্যা মিষ্টি জলের অভাব। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 31 নম্বরের, যেহেতু এখানে সঠিক বলা হয়েছে তো দেখো ক্রমবর্ধমান জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার এবং হ্রাস এই অপশানটি সঠিক রয়েছে। সি অপশানটিও সঠিক রয়েছে, মিষ্টি জলের অভাব হয়। ডি অপশানেও বাস্তুতন্ত্রের ক্ষয় এই অপশানটি সঠিক রয়েছে। তাহলে ভুল কোনটি রয়েছে? ভুল রয়েছে এখানে হচ্ছে কি যে জলাভূমির আয়তন বৃদ্ধি। নেক্সট তাহলে ACD এটা হচ্ছে 31-এর অ্যান্সার। 32-এ বলা হয়েছে রিলে কেন্দ্র। এবার তোমরা বলো রিলে কেন্দ্র কাকে বলি আমরা? থ্যালামাসকে। নেক্সট ক্ষুধা কেন্দ্র, ক্ষুধা কেন্দ্র কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে। শ্বসন কেন্দ্র কাকে বলা হয়? মেরুলা অবলঙ্গাটাকে। আর বাচন কেন্দ্র বলা হয় হচ্ছে কি আমাদের যে ফ্রন্টাল লোবকে। তাহলে কোন অপশানটার সাথে মিলছে? দেখো সি নম্বর অপশানের সাথে মিলে যাচ্ছে। এগুলো যেহেতু ক্যাটাগরি 2-এর কোশ্চেন তাই কিছু কোশ্চেন হয়তো তোমাদের প্রশ্নে লেন্দি থাকবে। এরপর নেক্সট আমরা 33 নম্বর কোশ্চেনটি দেখে নেব। 33 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে দেখো নিচের কোন বিন্যাসটি সঠিক? ক্ষুদ্র উদ্ভিদ অঙ্গ থেকে চারা গাছ, চারা গাছ থেকে ভাজক কলা, মানে কিভাবে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হয় সেটা জানতে চাওয়া হয়েছে। তারপর বলা হয়েছে মুকুল, মুকুল থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ। তারপরে বলা হয়েছে দেখো যে 4টে অপশান এখানে দেওয়া রয়েছে, তবে আমি সঠিক অপশানটি বলে দিচ্ছি। সঠিক এক্ষেত্রে কি হয় না, তো প্রথমত একটা উদ্ভিদের অঙ্গ নেওয়া হয়, নিলাম, নেওয়ার পর সেটার কি করি না তো আমাদের ভাজক কলার বিভাজন হয় বা ভাজক কলার গঠন। সেখান থেকে মুকুল, মুকুল থেকে চারা গাছ এবং চারা গাছ থেকে হচ্ছে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হয়। তাহলে 33-এর হয়ে যাবে হচ্ছে সঠিক উত্তর ডি।
এরপর 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রাম। অন্ত মানে কি, যখন নিজের সম্প্রদায়ের মধ্যে ঝামেলা হচ্ছে তখন সেটা অন্তঃপ্রজাতি, আর যখন দুটি আলাদা বা তিনটে আলাদা প্রজাতির মধ্যে ঝামেলা হচ্ছে তখন সেটা হচ্ছে কি আন্তঃপ্রজাতি সংগ্রাম। তো এখানে দেখো পুকুরের রুই মাছেদের মধ্যে সংগ্রাম, এটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। এর বাদ দিয়ে বাকি যে তিনটে অপশন রয়েছে, যে শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম, ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম, বক ও মাছরাঙাদের মধ্যে সংগ্রাম, এই তিনটেই হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। এরপর 35 নম্বর কোশ্চেনে দেখো বলা হয়েছে ব্যাসিলাস রামোসাস নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে সংশ্লিষ্টতা নির্বাচন করো। তো এটা হচ্ছে কোন ধাপের সঙ্গে থাকে না, তো অ্যামোনিফিকেশন প্রক্রিয়ার সঙ্গে এটা যুক্ত। নেক্সট 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো বা বৈশিষ্ট্যটি চিহ্নিত করো। এবার এক্ষেত্রে যেহেতু দেখো এগুলো যেহেতু মাল্টিপল চয়েস অ্যান্সার, তো এখানে হচ্ছে যে তোমাদের দুটো তিনটে বা কখনো কখনো কোনো কোশ্চেনে চারটে অ্যান্সার হতে পারে, বা এরকমও হতে পারে যে কোনো কোশ্চেনে একটি উত্তর হতে পারে। এরকম তো কোশ্চেন আমরা দেখছি একটা একটা করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কোশ্চেনের অ্যান্সার তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা সঠিক উত্তর হবে, তবেই সেই অপশানটা কারেকশন করবে, না হলে কিন্তু সেই অপশানটার জন্য পুরো কোশ্চেনটা ভুল হয়ে যেতে পারে। দেখো এরপর দেখো সমবৃত্তীয় অঙ্গের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে উৎপত্তিগতভাবে ও কার্যগতভাবে অভিন্ন বলা হয়েছে, এটা ভুল। কারণ কি, আমরা জানি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য কি, উৎপত্তিগতভাবে আলাদা, কার্যগতভাবে একই। বি নম্বর অপশানে দেখো বলা হয়েছে কার্যগতভাবে একই, তাহলে বি অপশানটা সঠিক। তারপর সি অপশানে বলা হয়েছে উৎপত্তিগতভাবে ও কার্যগতভাবে ভিন্ন, এটাও ভুল। ডি নম্বর অপশানে বলা হয়েছে অভিসারী অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয়, তাহলে এটা ঠিক রয়েছে। তাহলে 36-এর অ্যান্সার হচ্ছে কি বি আর ডি হচ্ছে সঠিক উত্তর। 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোষ চক্রের গুরুত্ব সংক্রান্ত নিচের কোনটি সঠিক তা স্থির করো। নিউক্লিয়াসে ডিএনএর পরিমাণ 3 গুণ হয়। কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়, এটাই হচ্ছে কোষ চক্রের গুরুত্ব। যে যখন কোষ চক্রের এই যে আমরা বিভিন্ন যে বিন্দু পড়েছি G1, S, G2, তো এখানে যদি কোনো বিন্দুতে যদি নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় তখন সেক্ষেত্রে কোষ বিভাজন কি হয়, বেড়ে যায়, আর তার ফলে কি হয়, টিউমার সৃষ্টি হয়। এরপর দেখো সি এবং ডি অপশান বলা রয়েছে, সি এবং ডি অপশান এই দুটোই ভুল রয়েছে। তো তারপর আমরা নেক্সট চলে আসবো, চলো 38 নম্বর প্রশ্নে। 38 নম্বর প্রশ্নে দেখো কি বলা হয়েছে যে এখানটাতে দুটো দেওয়া হয়েছে, বাম পক্ষ এবং ডান পক্ষ মিলিয়ে করতে হবে। তো ম্যালেরিয়া, ডিপথেরিয়া, নিউমোনিয়া, এইডস, এখানে চারটে রোগের নাম বলা হয়েছে। এবার চারটে তার হচ্ছে কি রোগ জীবাণুর নাম। যেমন ম্যালেরিয়ার জন্য দায়ী কে, যেমন প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফালসিপেরাম, এগুলো তো আমরা জানি। তো এখানে প্লাজমোডিয়াম ওভেল দেওয়া আছে, এটাই হচ্ছে উত্তর। ডিপথেরিয়ার সাথে কে মিলবে, করনি ব্যাকটেরিয়াম ডিপথেরি হলো। তারপর নিউমোনিয়ার সাথে মিলবে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আর লাস্ট যেটা একটা বাকি থাকলো সেটা হচ্ছে এর সাথে কি HIV ভাইরাস। তাহলে দেখো অপশান এখানটাতে হচ্ছে 38-এর ডি অপশানটা সঠিক, অর্থাৎ এ হচ্ছে 3, বি 4, সি 2 আর হচ্ছে ডি 1। নেক্সট 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন ই এর বৈশিষ্ট্যগুলি হলো রক্তক্ষরণ বা হ্যামারেজ প্রতিরোধ করে, অবশ্যই এটি সঠিক। বি নম্বর অপশানে বলা রয়েছে অ্যান্টি হ্যামারেজিক ফ্যাক্টর বলা হয়, এটিও সঠিক। সি অপশানে বলা রয়েছে হাড় পলকা হয়, এই অপশানটি রয়েছে ভুল। আর লাস্ট অপশান রয়েছে প্রথম দিন উৎপাদনে সাহায্য করে, এই অপশানটিও সঠিক। তাহলে এখানে আমরা 39 নম্বর কোশ্চেন সলভ করে ফেললাম। এবার আমরা দেখো 40 নম্বর কোশ্চেনটি সলভ করব। দেখো বলা হয়েছে অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি হলো প্রোটিন জাতীয়, পলিস্যাকারাইড জাতীয়, লাইপোপ্রোটিন জাতীয়, নাকি সবগুলোই ঠিক। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সবগুলোই ঠিক। এরপর দেখো আমরা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন এখানে সলভ করব। তো এখানে 41 থেকে আমরা ফিজিক্যাল সায়েন্সের একবারে 60 পর্যন্ত কোশ্চেন রয়েছে। তো তোমাদের কোশ্চেনও কিন্তু এরকমভাবেই থাকবে। দেখো প্রথম কোশ্চেনটি দেখো বলা হয়েছে কোন গ্যাসটি পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন নাকি হিলিয়াম। তো এখানে 41 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মিথেন। নেক্সট চার্লস সূত্রের ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে। তো এখানে অপশান কি রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস,
-273°C নাকি 273.15, আর একটা রয়েছে -136.3। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 42 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে বি, -273°C হচ্ছে কি তাপমাত্রায় ছেদ করে। নেক্সট 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি নাকি অতি বেগুনি রশ্মি? তো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম যদি কারোর হয় সেটা হচ্ছে কি গামা রশ্মি। নেক্সট 44 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে কোনো পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার হয় তবে পরিবাহীর রোধ হবে কত ওহম? 2 ওহম, 4 ওহম, 5 ওহম নাকি হচ্ছে 3 ওহম? তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি এটা হচ্ছে কত ওহম হবে, যেহেতু 10/2 করলে কত হচ্ছে 5 ওহম হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট 45 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে তড়িৎ চালক বল ভি, কার্য ডব্লিউ ও আধান কিউ এর মধ্যে সম্পর্কটি কি? কিউ সমান W/V, কিউ সমান V/W, কিউ সমান W/V নাকি কিউ সমান V/W²? তো এখানে আমাদের 45 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কিউ সমান W/V। তার মানে কিউ মানে কি এখানে আধান সমান হচ্ছে কি কার্য বাই তড়িৎচালক বল। নেক্সট 46 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে চ্যালকোজেন মৌলগুলি অবস্থিত? তোমরা আমাকে কমেন্টে জানিও যে চ্যালকোজেন মৌল কোনগুলোকে বলা হয়। এখানে অপশন দেখো দেওয়া রয়েছে শ্রেণী 1, শ্রেণী 16, শ্রেণী 17 নাকি শ্রেণী 2। তো এখানে আমাদের 46 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শ্রেণী 16। নেক্সট 47 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের চ্যুতি সর্বাধিক হয়? লাল, হলুদ, বেগুনি নাকি সবুজ? তো এখানে আমাদের 47 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বেগুনি বর্ণের চ্যুতি সর্বাধিক হয়। নেক্সট 48 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে অ্যামমিটার পরিমাপ করে রোধ, বিভব প্রভেদ, আধান নাকি হচ্ছে প্রবাহ মাত্রা? তো 48 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অ্যামমিটার পরিমাপ করে হচ্ছে আধান। নেক্সট 49 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে প্রতিসরণের পর আলোক রশ্মির চ্যুতি শূন্য হয় উত্তল লেন্সে, অবতল লেন্সে, আয়তকার কাঁচ ফলকে নাকি প্রিজমে? তো প্রতিসরণের পর আলোক রশ্মির চ্যুতি শূন্য হয়ে থাকে হচ্ছে কি না তো আয়তকার কাঁচ ফলকে। নেক্সট 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে গিবসাইট হলো এ অ্যালুমিনিয়াম, কপার, ফেরাস নাকি হচ্ছে জিঙ্ক এর আকরিক? তো গিবসাইটটা হচ্ছে কার আকরিক? গিবসাইট হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের হচ্ছে আকরিক। নেক্সট 51 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে α:β:গামার হচ্ছে অনুপাত কত হবে? তো এক্ষেত্রে অনুপাত হবে হচ্ছে 1:2:3। নেক্সট চলো আমরা 52 নম্বর প্রশ্নটি দেখে নিই। এক ব্যক্তি একটি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজের দৈর্ঘ্যের চেয়ে বড় প্রতিবিম্ব দেখতে পায়। দর্পণটি কি প্রকৃতির? দেখো তোমরা জানো যে সচরাচর আয়নার ক্ষেত্রে আয়নাতে যদি সামনাসামনি দাঁড়াও তো তোমার যদি প্রতিবিম্ব সেটা কিন্তু সমান হয়ে থাকে, কিন্তু এখানে বলেছে যে প্রতিবিম্বটা বড়। তো এখানে আনসার হয়ে যাবে হচ্ছে কি অবতল, যে যদি দর্পণটা যদি অবতল হয় তখন সেক্ষেত্রে বড় দেখায়। তারপর 53 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বস্তুর ত্বরণ ও বস্তুর ভর এর মধ্যে কোন ধরনের সম্পর্ক লক্ষ্য করা যায়? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, ধ্রুবক নাকি হচ্ছে কোনোটি নয়? তো এখানে আমি প্রথমে কয়েকটা জিনিস বলে দিই যেহেতু এখানটাতে বলা হয়েছে যে ভর এবং ত্বরণের মধ্যে, তাহলে বল সমান হচ্ছে কি, বল মানে আমরা কি জানি পি সমান হচ্ছে এম গণিত এ। তাহলে পি সমান এম গণিত যদি এ হয় তাহলে এম এর সাথে এর সম্পর্কটা কি, মানে এম মানে হচ্ছে ভর আর অন্যদিকে এ মানে হচ্ছে ত্বরণ। তাহলে তোমরা যদি দেখো যে 1/m সমানুপাতিক এ, অর্থাৎ এখানে কি সম্পর্ক রয়েছে? সমানুপাতিক সম্পর্ক দেখা যায়। নেক্সট বলা হয়েছে একটি একক বিহীন রাশি হলো কার্য, শক্তি, আপেক্ষিক গুরুত্ব নাকি ঘনত্ব? তো এখানে 54 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে
এটি হচ্ছে কি না, তো আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এককবিহীন রাশি। নেক্সট 55 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে বেগ, সময়, লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে? বেগ, ত্বরণ, সময় নাকি হচ্ছে স্মরণ? এখানে 55 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এটি হচ্ছে কি না, তো ত্বরণ ভৌত রাশিকে নির্দেশ করে। এরপর আমরা চলে আসবো ক্যাটাগরি 2-তে, এবং ক্যাটাগরি 2-তে দেখবে তোমাদের হয়তো কোশ্চেন দেওয়া থাকতে পারে, সেখানে ম্যাথামেটিক্যাল প্রবলেমস দেওয়া থাকতে পারে, বা এছাড়াও আরও যে ধরনের জিনিসগুলো দেওয়া থাকতে পারে যে একটা কোশ্চেনের মাল্টিপল কোশ্চেনের অ্যান্সার হতে পারে। দেখা যাক আমরা যে এখানে যে কোশ্চেনগুলো রেখেছি তার মধ্যে কোনটাতে মাল্টিপল অ্যান্সার রয়েছে আর কোনটাতে নেই। তো প্রথম যে 56 নম্বর কোশ্চেনটিতে একটু বড় অঙ্ক, এটা একটু দেখো। দুটি বস্তুর গতিশক্তি সমান কিন্তু তাদের ভরের অনুপাত কত বলা রয়েছে? 4:9 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হবে? তো আমরা এখানে প্রথমেই ধরে নেব যে দুটো বস্তু যেহেতু বলা রয়েছে, তাহলে প্রথম বস্তুর ভর কত ধরবো? m1, এবং দ্বিতীয় বস্তুর ভর কাকে ধরবো? m2। এবার দেখো এদের ভরের অনুপাত বলে দেওয়া রয়েছে 4:9। তাহলে আমরা এটা বলতেই পারি যে প্রথম বস্তুর ভর m1 সমান হচ্ছে 4m, এবং দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 9m হয়ে গেল। এবার হচ্ছে প্রথম বস্তুর বেগ কত ধরবো আমরা? v1, এবং দ্বিতীয় বস্তুর বেগ কত ধরবো? v2। এবার তোমরা কি ফর্মুলা জানো ভরবেগের অনুপাতে? যে হাফ m1 v1 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে কার ক্ষেত্রে? প্রথমটার ক্ষেত্রে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি ধরে নেব? হাফ m2 v2 এর হোল স্কোয়ার। তো এখানে m1 v1 এর স্কোয়ার সমান হচ্ছে m2 v2 স্কোয়ার, কারণ হাফ হাফ কেটে। এবার দেখো v1 এর স্কোয়ার বাই v2 স্কোয়ার সমান হচ্ছে m2 বাই m1। তাহলে m2 এর মান কত? m2 এর মান 9m, আর m1 এর মান কত? 4m। তাহলে এই mm কেটে গেল। mm কেটে যাওয়ার ফলে দেখো v1 এর স্কোয়ার বাই v2 স্কোয়ার রুট আন্ডার সমান রুট আন্ডার 9/4। তাহলে v1 বাই v2 সমান কত হচ্ছে? 3/2। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 3/2 হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট আমাদের হচ্ছে দেখো 57 নম্বর প্রশ্নে বলা হয়েছে লং জাম্প দেওয়ার আগে প্রতিযোগীরা খানিকটা দূর থেকে ছুটে আসে, কারণ ছুটে আসার ফলে কি হয়? সৃষ্ট গতিজাড্য খানিকটা বেশি দূরে লাফাতে সাহায্য করে। ভূমির বর্ধিত প্রতিক্রিয়া বল লাফানোর পক্ষে সহায়ক হয়। অর্জিত গতিশক্তি লাফানোর পক্ষে সুবিধাজনক। প্রতিযোগী বেশি বল প্রয়োগে সমর্থ হয়। দেখো লং জাম্প দেওয়ার সময় মেন টার্গেট আমাদের কি থাকে? যে অনেক দূর পর্যন্ত আমরা যাতে যেতে পারি। এবার সেই প্রতিযোগী কি করবে? সেক্ষেত্রে সে এই জিনিসটা দেখবে। এবার এই সুবিধাটা কখন পাওয়া যায়? দেখো প্রথম অপশনেই বলা হয়েছে সৃষ্ট গতিজাড্য খানিকটা বেশি দূরে লাফাতে সাহায্য করে। এই অপশনটা কিন্তু ঠিক মনে হচ্ছে। বাকি অপশনগুলো চেক করি। ভূমির বর্ধিত প্রতিক্রিয়া বল, যেহেতু দেখো বাকি অপশন চেক করবার কথা কেন বলছি? যেহেতু এটা 2 মার্কসের কোশ্চেন, এখানে মাল্টিপল অ্যান্সার যেহেতু হতে পারে বলে দিয়েছি, তাই সেক্ষেত্রে আমরা কিন্তু বাকি অপশনগুলো চেক করব। তবে হ্যাঁ, তোমাদেরকে এখানে একটা কথা বলে দিই, যদি তোমাদের মনে হয় যে অপর অপশনটিও কিন্তু সঠিক বলে মনে হচ্ছে, তবেই কিন্তু রাইট দেবে। যদি মনে হয় যে না হবে না, তাহলে করবে না অ্যান্সার সেটা। দেখো বলেছে ভূমির বর্ধিত প্রতিক্রিয়া বল লাফানোর পক্ষে সহায়ক হয়, এটাও হবে না। অর্জিত গতিশক্তি লাফানোর পক্ষে সুবিধাজনক। প্রতিযোগী বেশি বল প্রয়োগে সমর্থ হয়। প্রথম কথা হচ্ছে যে ডি নম্বর অপশনটা তো হবেই না, কারণ প্রতিযোগী বেশি বল প্রয়োগের কোনো দরকার নেই। এখানে যেটা মেন দরকার সেটা হচ্ছে বেশি দূর পর্যন্ত লাফাতে সাহায্য করে। সেটা কে করে? না তো সৃষ্ট গতিজাড্য। তাহলে এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর প্রশ্নটি বলা হয়েছে দেখো যে ওজনের মাত্রীয় সংকেত হলো ml t⁻⁻t, ml ইনভার্স t⁻⁻2, m ইনভার্স l t⁻⁻2। ডি অপশনে রয়েছে ml t⁻⁻3। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে ওজনের মাত্রীয় সংকেত হচ্ছে ml t⁻⁻2। এবার 59 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার? তো 1 আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। এটা হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো আমরা ফিজিক্যাল সায়েন্সের একবারে লাস্ট কোশ্চেনে চলে এসেছি। 60 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমনে ব্যবহার করে যে নির্দেশক তা হলো মিথাইল অরেঞ্জ, লিটমাস, ফেনপথ্যালিন, তারপরে হচ্ছে ক্লোরোফর্ম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে এখানে যে নির্দেশকটি ব্যবহার করা হয় তা হচ্ছে মিথাইল অরেঞ্জ। তাহলে এখানে আমাদের ফিজিক্যাল সায়েন্সের 60 নম্বর প্রশ্ন অবধি সলভ হয়ে গেল।
এরপর দেখো আমরা চলে আসবো ইংলিশের কোশ্চেনগুলোতে। তোমরা জানো ইংলিশে আমাদের কত থেকে কত নম্বর কোশ্চেন থাকবে, 61 থেকে আমাদের কোশ্চেন থাকবে 75 পর্যন্ত, এবং ইংলিশে মার্কস থাকবে হচ্ছে 15 মার্কস। তো দেখো প্রথম কোশ্চেনটা দেওয়া রয়েছে এরর কারেকশন থেকে। তো এরর কারেকশানে যেটা প্রশ্নতে দেওয়া হয়েছে দেখো, লাস্ট উইক এ চাইল্ড ওয়াজ নট অ্যালাউড টু বোর্ড দ্য প্লেন অ্যাট রাঁচি এয়ারপোর্ট। তো এগুলোর ক্ষেত্রে কি করতে হয়, যে দেখতে হয় যে কোথায় ভুল রয়েছে এবং কোন জায়গাটাকে কারেকশন করতে হবে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো 4টে অপশান রয়েছে ABCD করে। এররে প্রথম অপশানে দিয়েছে চাইল্ড, আর কারেকশানে দিয়েছে সেটা চাইল্ড থেকে কি হবে, চিলড্রেন বলা হয়েছে। এবার দেখো প্রশ্নটাতে বলা হয়েছে লাস্ট উইক এ চাইল্ডের কথা বলা হয়েছে। তো এ বলতে গেলে এখানে একজন, তাহলে সেক্ষেত্রে চিলড্রেন তো হবে না। এইবার তাহলে এই অপশানটা বাদ গেল। দ্বিতীয় অপশানে বলেছে লাস্ট উইক এ চাইল্ড। দেখো সচরাচর লাস্ট উইক বা প্রিভিয়াস উইক এখানে এটা কোনো ব্যাপার না, তো সুতরাং এই অপশানটাও এক্ষেত্রে হচ্ছে না। নেক্সট সি নম্বর অপশানে দেখো বলা হয়েছে দি, অর্থাৎ দিটা কোথায় রয়েছে, দি প্লেন অ্যাট রাঁচি এয়ারপোর্ট। তো এক্ষেত্রে দি আর এখানে কারেকশন দিয়ে দিয়ে রাখা আছে এ, তো এখানেও হচ্ছে কি এটা অপশানটা ভুল রয়েছে, মানে দিটাই ঠিকঠাক আছে। লাস্ট যে ডি নম্বর অপশানটাই পড়ে রয়েছে দেখো অ্যাট রাঁচি এয়ারপোর্ট, কিন্তু কারেকশানে বলা হয়েছে ইন রাঁচি এয়ারপোর্ট। তো এটা হচ্ছে সঠিক উত্তর হবে, অ্যাট রাঁচি এয়ারপোর্ট হবে না, এটা হবে ইন রাঁচি এয়ারপোর্ট। তাহলে হচ্ছে ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট দেখো এখানে দ্য ইটারনালি সামার শ্যাল নট ফেড, এখানে 4টে শব্দ বলে দেওয়া হয়েছে কি কি না, তো ইটারনাল, ইটারনিটি, ইটারনালাইজড নাকি নান অফ দিস। তো এখানে অ্যান্সার হয়ে যাবে দ্য ইটারনালি সামার শ্যাল নট ফেড, এখানে ইটারনালিটা উঠে গিয়ে বসে যাবে কি ইটারনাল। তারপর 63 নম্বর প্রশ্ন দেখো ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে। ভয়েস চেঞ্জে কি দেওয়া হয়েছে, মীরা ওয়ারশিপড লর্ড কৃষ্ণা, এটা খুবই সহজ রয়েছে ভয়েস চেঞ্জটা। তো এটা কি হবে দেখো তোমরা, 3টে এখানে অপশান দেওয়া রয়েছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে লর্ড কৃষ্ণা ওয়াজ ওয়ারশিপড বাই মীরা। নেক্সট 64 নম্বরে বলেছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ম্যান্ডেটরি, সুপারসিড, মিসেলেনিয়াস না কোশ্চেনারি। তো এখানটাতে দুটো অ্যান্সার কিন্তু সঠিক রয়েছে, বাকি এখানটাতে কিন্তু দুটো ভুল রয়েছে। একটা হচ্ছে বি এবং ডি অপশান, এই দুটো ভুল রয়েছে, কারণ এখানে স্পেলিং চয়েসটা ঠিকঠাক করতে হবে। কিন্তু এখানে দেখো 64 নম্বরে এ অর্থাৎ ম্যান্ডেটরি এবং সি মিসেলেনিয়াস, এই দুটো অপশান কিন্তু সঠিক রয়েছে, স্পেলিং কিন্তু দুটোর ক্ষেত্রে ঠিক রয়েছে। তোমাদেরকে বলবো যে স্পেলিং যখন করবে তখন এগুলো কিন্তু দেখে নেবে যে বানানটা কি আছে। অনেক সময় দেখা যায় যে একটু 19-20-এর জন্য কিন্তু কোশ্চেন অ্যান্সারটা ভুল হয়ে যেতে পারে, তো সুতরাং দেখে নিয়ে করবে। এবার দেখো 65 নম্বর কোশ্চেনে সিনোনিম বলেছে। তো অ্যাডমিট, অ্যাডমিট অপশানে দেখো কি কি দেওয়া রয়েছে, অ্যাডমিট, কনফেস, কোয়ান্টিটি, টু। তো এখানে আমাদের 65 নম্বরের উত্তর কি হয়ে যাবে, কনফেস। নেক্সট 66 নম্বর প্রশ্নে এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দেওয়া হয়েছে, এ পার্সন হু লাভস দ্য মুন ইজ কল্ড, অর্থাৎ কি যে ধরনের যে মানুষরা কি করে না, তো হচ্ছে চাঁদ পছন্দ করেন। তো হেলিওফাইল, সেলেনোফাইল, নেফোফাইল, অ্যাস্ট্রোফাইল। তো প্রথমে বলে দিই যে হেলিওফাইল মানে কি, হেলিওফাইল মানে হচ্ছে সান লাভার, অর্থাৎ সূর্য পছন্দ করে। নেফোফাইল, নেফোফাইল মানে কি ক্লাউড লাভস, অর্থাৎ হচ্ছে কি যখন কেউ ক্লাউড পছন্দ করছে। আর অ্যাস্ট্রোফাইল মানে হচ্ছে কি যে স্কাই লাভার, অর্থাৎ হচ্ছে যখন সে আকাশ পছন্দ করছে। এবং হচ্ছে সেলেনোফাইল মানে হচ্ছে যে হচ্ছে কি যে মুন পছন্দ করছে, সেটাকে বলা হয় সেলেনোফাইল। তাহলে বি হয়ে যাবে এটা অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেজাল ভার্ব থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, প্লিজ ড্যাশ ইউর সক্স বিফোর ইউ এন্টার দি রুম। আমরা কি বলি যে দয়া করে কি করবেন, জুতো বা মোজাটা কি করবেন, খুলে ভেতরে প্রবেশ করবেন। তাহলে এই যে খোলা, এই খোলাটার মানেটা কি, টেক ডাউন, টেক অফ, টার্ন অফ, টেক অফ। তো এখানে দেখো টার্ন অফ মানে তোমরা তো জানো বন্ধ করা, তো এখানে আরেকটা দেখো অফ দিয়ে রয়েছে, সেটা হচ্ছে টেক অফ। তো এখানে কি হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি টেক অফ। নেক্সট 68 নম্বর প্রশ্ন দেখো, এটাও ফ্রেজাল ভার্ব থেকে আছে, ইউ ক্যান নট ড্যাশ সাচ এ হরেবল থিং। ইউ ক্যান নট অপশানে কি রয়েছে, গেট উইথ, গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে উইথ,
পুট আপ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি গেট অ্যাওয়ে উইথ সাচ এ হরেবল থিং। নেক্সট 69 নম্বর কোশ্চেন, দেখো প্রিপোজিশন থেকে দেওয়া হয়েছে দিস শপ ডাজ নট হ্যাভ দ্য টয়েস আই ওয়াজ লুকিং আপ ইন টু ফর। এখানে অ্যান্সার কি হয়ে যাবে যে দিস শপ ডাজ নট হ্যাভ দ্য টয়েস আই ওয়াজ লুকিং ফর। নেক্সট দেখো চলো 70 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে দ্য সান উইল নট রাইজ ড্যাশ 6 o'clock ফর অ্যাট বিফোর সিন্স। এখানে অ্যান্সার কি হয়ে যাবে যে দ্য সান উইল নট রাইজ বিফোর 6 o'clock। 71 নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে এ পারসন থিঙ্ক হু থিঙ্কস অনলি অফ হিমসেলফ ইজ কল্ড ইসেন্ট্রিক, বুস্টার, ইগোইস্ট নাকি হচ্ছে প্রাউড। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে যিনি হচ্ছেন কি নিজের সম্পর্কে শুধুমাত্র চিন্তা ভাবনা করেন, নিজেকে নিয়েই চিন্তা ভাবনা করেন, এটা হচ্ছে কি ইগোইস্ট। নেক্সট 72 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্যাট which makes it difficult to recognize the presence of somebody or something। ধরো আমাদের আশপাশে কোনো একটা জিনিস উপস্থিত রয়েছে কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না যে কি জিনিস রয়েছে, তো এটাকে কি বলা হয়? কভার, মাস্ক, প্রিটেন্ড না ক্যামোফ্ল্যাজ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ক্যামোফ্ল্যাজ, অর্থাৎ ছদ্ম বেঁচে থাকে। যেমন তোমরা জানো যে গিরগিটি কি করে, যেখানে থাকে সেইখানকার জায়গাটারই কি করে ছদ্মবেশে থেকে যায়। তো তারপর 73 নম্বর প্রশ্ন দেখো ন্যারেশন চেঞ্জ। মিস্টার রিচার্ড সেড টু মি প্লিজ ওয়েট হেয়ার টিল আই রিটার্ন। অপশানে কি দেওয়া রয়েছে মিস্টার রিচার্ড সেড প্লিজ ওয়েট টিল আই রিটার্ন, এটা তো ভুল রয়েছে দেখেই বুঝতে পারছো। মিস্টার রিচার্ড রিকোয়েস্ট মি টু ওয়েট হেয়ার টিল আই রিটার্ন। মিস্টার রিচার্ড রিকোয়েস্টেড মি টু ওয়েট দেয়ার টিল হি রিটার্ন। তাহলে সি অপশানটা এখানটাতে ঠিক হয়ে যাবে। নেক্সট এখানে আর একটা দেখো চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়েছে সুপারফিশিয়াল। তোমরা আমাকে কমেন্টে জানিও যে সুপারফিশিয়ালে আসল যে বানানটা সেটা কি হয়। সাকসেসফুল এই বানানটাও ভুল রয়েছে, সেজ ভুল রয়েছে, তাহলে কোনটা ঠিক রয়েছে? সেপারেট যে স্পেলিংটা রয়েছে সেটা ঠিক রয়েছে। এরপর লাস্ট এখানে একটা সিনোনিম রয়েছে কি কোরাস, ক্র্যাফটি, রিফ্রেন, ক্লামজি, ইমেন্স। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি কোরাসের হচ্ছে কি রিফ্রেন। তাহলে ইংলিশে আমাদের 75 পর্যন্ত কোশ্চেন সলভ হয়ে গেল। এরপর চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এবার আমরা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করব। প্রথম কোশ্চেনটায় বলা হয়েছে অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা হবে। দেখো প্রশ্ন যখন দেখবে তখন এখানে বলে দিয়েছে সুদে আসলে, অর্থাৎ প্রথমে আগে আমাদেরকে কি বের করতে হবে সুদটা, দেন তারপর সেই সুদের সঙ্গে আসলটা কি করতে হবে যোগ করতে হবে। এবার ফর্মুলা কি জানি আই সমান হচ্ছে আমরা কি জানি PRT বাই 100। এবার এখানে পি কত, পি বলা আছে 3 বছর, আর বলা আছে কত 12%, আর সরি এখানে পি হচ্ছে 56,500 টাকা হলো। তাহলে পি 56,500, আর হচ্ছে 12%, আর টি মানে হচ্ছে 3। তো এবার 3 বছর বাই হচ্ছে 100, এবার কাটাকুটি করো, দুটো শূন্য কেটে গেল। এবার দেখো এবারটা গুণ করো, গুণ করলে কত হয় দেখো, গুণ করলে এখানে দেখা পাওয়া যাবে হচ্ছে 20,340 টাকা। এইবার এইটা হচ্ছে কি সুদটা পেলাম, আসল কত আছে 56,500 টাকা। তাহলে 56,500-র সাথে আমাদের কত যোগ করতে হবে 20,340 টাকা। যোগ করো 0, 4, 8, 6, 7, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 76,840 টাকা। নেক্সট কোশ্চেন দেখো 77 নম্বরে বার্ষিক সুদের হার ও সময় সমান বলেছে। এবার দেখো আমরা বার্ষিক সুদের হার আর সমান টি লিখতে পারি কিনা বলো, তাহলে আর সমান টি লিখে নিলাম। এবার আবার দেখো যে আই সমান PRT বাই 100, এটা আমরা আগে থাকতে জানি। এখানে দেখো আই কত বলা রয়েছে 400, আর পি বলা হয়েছে কত 2,500, তাহলে পি এর জায়গায় পি এর মান বসিয়ে দিলাম 2,500। এইবার
আর আর টি যেহেতু সমান, তাহলে আর যেহেতু আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা আর সমান আর তো রেখে দিলাম এবং টি এর জায়গাতে আমরা কাকে বসিয়ে দেবো, আরকে বসিয়ে দিলাম। বাই হচ্ছে কত, বাই হচ্ছে আমাদের 100। এইবার আমরা কি করব, যে পি বা হচ্ছে কি যে 2500 গণিত যে আর স্কোয়ার আছে সেটাকে আমরা করে নেব। বাই হচ্ছে কত, 100। এইবার দেখো যে 2500 গণিত আর স্কোয়ার বাই 100 যে করলাম, এবার 0 0 কেটে দিলাম, নিচে উপরে দুটো শূন্য ছিল ওটাও কেটে দিলাম। এবার কত পড়ে থাকলো, এদিকে পড়ে থাকলো 400 আর ওদিকে পড়ে আছে 25, গণিত হচ্ছে কি আর স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি যে বা আর স্কোয়ার সমান হচ্ছে কি যে 400 বাই হচ্ছে কি 25। এবার আর এর মাথায় যেহেতু স্কোয়ার আছে, তাহলে সেটা কার মাথায় চলে আসবে, এবার হয়ে যাবে কি √400 বাই হচ্ছে 25। এবার 400 বলো তো কার স্কোয়ার, 400 হচ্ছে 20 হোল স্কোয়ার, আর 25 হচ্ছে 5-এর স্কোয়ার, তাহলে 20 বাই 5 সমান হয়ে যাচ্ছে 4। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 4%। এরপর দেখো, চলো আমরা 78 নম্বর কোশ্চেনটি দেখে নিই। দেখো বলা হচ্ছে A:B সমান 3:4, B:C সমান 5:7 এবং C:D সমান 8:9 হলে A:D সমান কত। তাহলে A:B:C:D আমরা প্রথমে সবার আগে লিখে নেব। এবার দেখো A:B এর মান কত হয়, 3:4। এই অঙ্কগুলো করবার নিয়ম যে সংখ্যাটা থাকবে মানে খালি থাকবে, তারপরে সংখ্যাগুলো আগের সংখ্যাটার মতো সেম হবে। তাহলে এখানে আমরা 4 লিখে নিলাম, হলো যেহেতু এখানে 4 আছে তাই পরের সংখ্যা দুটো। পরেরটাতে দেখো B:C এর মান কত বলা আছে, 5:7। দেখো এই দিকের ঘরটা খালি, এই দিকের, তাহলে এর সেম টু সেম লিখবো আমরা এই ঘরে, লিখে নিলাম। আর 5-এর সেম টু সেম লিখবো আমরা এই ঘরে। এইভাবে অঙ্কগুলো করলে সুবিধা হবে। C:D এর মান দেখো কত বলা আছে, 8:9 বলা আছে। তাহলে এদিকের ঘরগুলো তো কত বসে যাবে, 8 সেম টু সেম বসবে। এবার আমাদেরকে জানতে চাচ্ছে A:D এর মান কত। তাহলে A:D এর মান, তাহলে আমরা এই দিকটা প্রথমে আগে গুণ করি। 3×5 = 15, 15 আর 8 গুণ করলে কত হয়, 120। তাহলে এইটুকুটা আমরা প্রথমে গুণ করলাম। এইটুকুটা গুণ করে আমরা এখানে প্রথমে আগে লিখে দিই A:D। তাহলে এখানে কত পেলাম, 120। অপরদিকে D এরটা গুণ করো, 4×9, এই 4 × 7 = 28, 28-এর সঙ্গে 9 গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 9 × 8 = 72, 9 × 2 = 18, 252 হলো। এইবার প্রথমে আগে আমরা চলো 4 দিয়ে কাটাকুটি করে নিই। 4 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 30, আর 4 × 6 = 24, 4 × 3 = 12, 3 দিয়ে কাটো, 3 × 10 = 30, 3 × 21 = 63। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের, 10:21 হচ্ছে অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে আমাদের কোনটা সঠিক উত্তর, সি হচ্ছে সঠিক উত্তর। দেন চলো 79 নম্বর কোশ্চেনটি দেখি। 2x + 3y = 2x - 3y সমান হচ্ছে 3/2 বলে দেওয়া আছে। তাহলে কত বলা আছে, 2x + 3y / 2x - 3y সমান কত বলে দেওয়া আছে, 3/2। তাহলে চলো গুণ করো, বা 4x এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, 4x + 6y সমান হচ্ছে 6x - 9y, বা এই 4x যেহেতু এটা বড় আছে তাই আমি 6x এর ওই দিকটায় নিয়ে চলে গেলাম, আর 9yটা যেহেতু বড় এদিকে নিয়ে এলাম। 9y + 6y সমান মাইনাস ছিল এদিকে প্লাস হয়ে গেল, 6x - 4x। তাহলে কত হচ্ছে, 15y সমান হচ্ছে কত, 2x। তাহলে এদিকটাই করছি। এবার দেখো, তাহলে 15y সমান কত পেয়েছি আমরা, 2x। বা আমরা এটা বলতে পারি, যেহেতু আমাদেরকে x/y এর মান চেয়েছে, তাহলে আমরা এটা ঘুরিয়ে নিই, 2x সমান হচ্ছে 15y। বা তাহলে কত হবে, x/y, তাহলে x এটা নিচে চলে আসবে, 15 নিচে, তাহলে 15/2। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, সি এরটা হচ্ছে সঠিক উত্তর। x/y সমান 15:2। বেশ, চলো এবার 80 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা হচ্ছে কি বৃদ্ধি পায়। বইটির বর্ধিত মূল্য কত টাকা হবে হিসাব করি। দেখো বইটি বলেছে কি 12% বৃদ্ধির ফলে একটা বইয়ের দাম কত টাকা বেড়েছে, 19.2 টাকা। তাহলে যখন আমার 100 টাকা দিয়ে আমি বইটা কিনছিলাম, তাহলে বিক্রি করতে হবে কত টাকায়, 119.2 টাকায়, তাই তো। তো এইবার না সরি, এখানে বলেছে 12%, তাহলে
তাহলে আমি যখন এখানে কিনেছি তাহলে আমার কত পার্সেন্ট লাভ হচ্ছে, এখানে 112 টাকা। এইবার প্রশ্নে বলা হয়েছে যে 12 টাকা বৃদ্ধি হচ্ছে কখন, যখন বইটার মূল্য দাঁড়াচ্ছে কত টাকা, 100 টাকা। তাহলে 19.2 টাকা যদি বৃদ্ধি পায় তাহলে বইটার দাম কত দাঁড়াবে, এটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে। তাহলে 19.2 গণিত 100 বাই হচ্ছে 12, তাহলে 4 দিয়ে কাটো, 4 3 12, 4 25 100, 3 দিয়ে এটা কাটলে হয় 3 6 18, 3 4 12। এবার এটাকে গুণ করলে কত আসছে, চলো দেখে নিই গুণ করলে কত আসছে। গুণ করলে আসবে হচ্ছে আমাদের 25 4 100 আর 25 6 150 আর 10 160। তাহলে কত টাকা পেলাম, 160 টাকা হচ্ছে কি এই বইটা আমরা দাম পেয়েছি। এইবার বলেছে কি যে বইটির বর্ধিত মূল্য কত হবে, কত টাকা বেড়েছে বইটির বর্ধিত মূল্য, 19.2 টাকা, আর আগে ছিল কত, 160 টাকা। তাহলে 160-এর সাথে যদি আমরা 19.2 যোগ করি তাহলে কত টাকা পাচ্ছি, 179.2 টাকা। তাহলে এইটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট কোশ্চেনে বলা আছে x এর 20% y 30% হলে y সমান x এর কত শতাংশ। তাহলে x এর 20% মানে কি, x গণিত 20/100 সমান y এর 30% মানে কত, y গণিত 30/100 হলো। এইবার বলেছে কি এই দুটো সমান, তাহলে বা এই শূন্য কেটে গেল, তাহলে 2 পাচ্ছে 10, এই শূন্য কেটে গেল, তাহলে এখানে দেখো x/5 সমান কত আছে, y 3y/10, ঠিক আছে। এইবার বলেছে কি যে আমাদের দেখো এখানে দেওয়া আছে যে আমাদের এখানে কি বের করতে হবে, y সমান x এর কত শতাংশ। তাহলে বা এখানে দেখো আর একটা জিনিস কেটে যাবে, 5 একে 5 আর 5 দুগুণে 10, তাহলে হচ্ছে কি y সমান 2x/3 হয় কিনা দেখো, তাহলে y টা এখান থেকে গেল 2x/3। এইবার বলেছে যে y সমান x, এটা তো কতটা বের করে নিলাম। এবার বলেছে কত শতাংশ, তাহলে দেখো যে যখন আমরা এখানে কি দেখছি যে 3 ভাগের মধ্যে ক ভাগ রয়েছে, 2 ভাগ, তাহলে আমরা কি বললাম 3 ভাগের মধ্যে 2 ভাগ রয়েছে। তাহলে 3 ভাগের মধ্যে যদি 2 ভাগ থাকে তাহলে 100 ভাগের মধ্যে কত ভাগ হবে সেটা আমাদেরকে বের করতে। তাহলে 100 গণিত 2 বাই হচ্ছে 3, তাহলে কত হবে, কাটাকুটিতে যাবে না, তাহলে 200/3%। তাহলে y হলো x এর কত শতাংশ, 200/3%। নেক্সট কোশ্চেন চলো 82 নম্বর। দেখো বলেছে একটা চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। ধরে নাও একটা চৌবাচ্চা রয়েছে, এবার সেই চৌবাচ্চাটা কি হচ্ছে না, তো এখানে কি হচ্ছে দুটো নল রয়েছে, একটা 10 মিনিটে ভর্তি হচ্ছে আর একটা 20 মিনিটে 30 মিনিটে পূর্ণ হয়। এবার আর একটা নল দিয়ে আবার কি হচ্ছে, জলটা বেরিয়ে যাচ্ছে, সেটা আবার কত মিনিটে, 20 মিনিটে খালি হয়ে যাচ্ছে। তাহলে 3টে নলই যদি খোলা থাকে তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি করব, দেখো আমাদের হচ্ছে কি 1 মিনিটে বের করতে হবে। তাহলে 1 মিনিটে তোমরা যদি বের করো তাহলে আমরা কি দেখতে পাবো যে প্রথম নল দিয়ে কতটা জল বেরোচ্ছে, 1/10, দ্বিতীয় নল দিয়ে কতটা বেরোচ্ছে, 1/30, এই ঢুকছে কতটা, 1/30, বেরিয়ে যাচ্ছে কতটা, 1/20। এবার এই 3টে করো, তাহলে এই 3টে করলে কত হয়, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 3টে লসাগু হচ্ছে 60, তাহলে 6 2 আর 3, তাহলে হচ্ছে 5/60। এবার 5/60 কাটাকুটি করো, 1/12, তাহলে এই 1 মিনিটে কতটা অংশ জল ভর্তি হচ্ছে, 1/12 অংশ জল ভর্তি হচ্ছে। তাহলে আমরা এখানে আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে কত মিনিটে, তাহলে 1/12 অংশ জল ভর্তি হতে সময় লাগছে কত, এই খালি হতে সময় লাগছে কত, 1 মিনিট। তাহলে পুরো ট্যাঙ্কিটা আমি চাইছি খালি করতে, তাহলে পুরোটা মানে আমি কত ধরে নেবো, 1, তাহলে 1 অংশ খালি হতে কত লাগবে, তাহলে 1 গণিত 1 বাই হচ্ছে কত, 1/12, তাহলে উল্টে গিয়ে কত হয়ে যাবে, 12 মিনিট। তাহলে কত মিনিট টাইম লাগলো, 12 মিনিট হচ্ছে কি পুরো চৌবাচ্চাটি খালি হয়ে যাবে। বি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট চলো এবার হচ্ছে আমরা দেখে নিই 83 নম্বর কোশ্চেনটি। দেখো বলা হয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে এবং সেটা কত সেন্টিমিটার,
3 সেন্টিমিটার। উচ্চতা কত বলা আছে? উচ্চতা বলা আছে হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। তাহলে আমাদের বলেছে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন যেটা হচ্ছে যে লম্ব বৃত্তাকার যে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা জানি কি ফর্মুলা হচ্ছে পাই আর এল। এবার দেখো এখানে আর মানে হচ্ছে কত? 3 সেন্টিমিটার, আর এখানে উচ্চতা কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে। আমরা প্রথমে দেখে নিই যে একটা শঙ্কু কেমন হয়, এটা আগে দেখো। শঙ্কুটা কেমন হয়? এরকম বড়ের টোপর, ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা। এবার এইখানে এইটা হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। এইটাকে কি বলছি আমরা? এইচ বলছি। আর এল হচ্ছে আমাদের এইটা। এবার আমাদের জানার কথা যে এলটা আমরা কি করে বের করবো? এল তো এখানে বলা নেই, কিন্তু আবার দেখো উচ্চতার ব্যাসার্ধ বলে দেওয়া আছে। তাহলে একটা ফর্মুলা এটা ছাড়াও আছে যে এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার বের করতে গেলে কি রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। উচ্চতা কত বলা আছে? 4 স্কোয়ার। তো 4 স্কোয়ার কত হবে? 16। আর মানে কত বলেছে? 3। 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে হচ্ছে 16 আর 9 হচ্ছে আমাদের 25। তাহলে 25 আবার কার স্কোয়ার? 25 হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এল এর মান পেয়ে গেলাম। তাহলে দেখো পাই যেমন আছে রেখে দিলাম। আর এর মান কত বলা আছে? 3 সেন্টিমিটার। আর এল এর মান কত পেয়ে গেছি? 5 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 15 পাই বর্গ সেমি। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বি অ্যান্সার। নেক্সট চলো, এবার 34 নম্বর প্রশ্নটিতে বলেছে যে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি শঙ্কুর লম্ব বৃত্তাকার আর বক্রতলের ক্ষেত্রফল সমান হলে এদের উচ্চতা ও ভূমি ব্যাসের অনুপাত কত হবে? তাহলে প্রথমত আমরা একটা ফর্মুলা জানি যে এখানে বলেছে প্রথমে যে লম্ব বৃত্তাকার চোঙ, তো এক্ষেত্রে হয় কি 2 পাই আর এইচ। আর অন্যদিকে আর একটা বলা আছে কত? যে আমাদের শঙ্কু, তো শঙ্কুর আমরা তো এক্ষুনি বের করলাম পাই আর এল। তো এবার হচ্ছে যে দেখো এখানটাতে কি দিয়েছে যে 2 পাই আর এইচ আর পাই আর এল ফর্মুলা। এখানে একটা বলা আছে একই ভূমি আর উচ্চতাটাও কি বলা আছে? একই রয়েছে। এবার বলেছে কি বক্রতলের ক্ষেত্রফলটা দুজনের ক্ষেত্রে সমান যেহেতু বলে দিয়েছে তাই আমরা এটা করলাম। এবার দেখো 2h এর হচ্ছে কি আমরা হোল স্কোয়ার বের করব। আর এখানে দেখো পাই আর তো কেটে গেছে, আর এখানে তার সঙ্গে কে থাকছে? এল এর হোল স্কোয়ার। এই দুটো বর্গ করে নিলাম। তাহলে 2h এর হোল স্কোয়ার মানে কি 4h এর হোল স্কোয়ার সমান এল স্কোয়ার হবে কিনা বলো? হলো। এবার এল স্কোয়ার সমান আমরা এখনই কিছুক্ষণ আগে জানলাম এইচ স্কোয়ার প্লাস হচ্ছে কি হয় আর এফ স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4h স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা এইচ স্কোয়ারটা ওদিকে চলে গেলে কত হয়ে যাবে? 3h স্কোয়ার সমান হচ্ছে কত স্কোয়ার? আর এর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার বাই আর এর স্কোয়ার সমান কত হয়ে যাবে? 1/3, বা এইচ বাই আর সমান রুট আন্ডার কত হয়ে যাবে? 1/3। এবার রুট আন্ডার 1 তো কার 1 তো নিজে 1 এর স্কোয়ার, তো তাহলে এখানে 1টা বেরিয়ে যাবে। তাহলে রুট আন্ডার 3। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি এইচ ইস টু আর সমান হচ্ছে কি 1:√3। তাহলে সি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট চলো 85 নম্বর কোশ্চেনটি দেখে নিই, আর এটাই হচ্ছে আমাদের ম্যাথের লাস্ট কোশ্চেন। 270 টাকায় একটা দ্রব্য বিক্রয় করা হলো, ঠিক আছে। এবার সেখানে লাভ কত পার্সেন্ট রাখা হলো? 12.5%। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ কি যে আমি যখন কিনছি 100 টাকায় কোনো একটা জিনিস, বিক্রি করছি কত টাকায়? অর্থাৎ লাভ রেখে বিক্রি করছি আমি 112.5 টাকায়। তাহলে আমি যখন 270 টাকায় বিক্রয় করছি তখন সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য কত ছিল এটা আমাদেরকে জানতে হবে। তাহলে 270 গণিত 100 বাই 112.5। এবার এইটাকে যদি দশমিকটা তুলে দাও তাহলে নিচে চলে আসবে কত? 10। তাহলে আমরা এখানে লিখতে পারি 270 গণিত 100 গণিত 10 বাই 1125। এবার এইটা
কাটাকুটি যদি করো তোমরা, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে, আমি এটা ক্যালকুলেটারে করে দেখে নিলাম, তো এটা অ্যান্সার চলে আসবে হচ্ছে 240 টাকা। তোমরা কাটাকুটিটা করে নিও নিচে। তাহলে এখানে আমাদের দ্রব্যটি ক্রয় মূল্য কত টাকা ছিল? 240 টাকা। এবার আমরা জিকের কোশ্চেনগুলো সলভ করব। জিকেতে তোমরা তো জানোই যে 85 নম্বর কোশ্চেন থেকে কোশ্চেন নম্বর 95 পর্যন্ত কোশ্চেনগুলো কিন্তু থাকবে। তাই তোমরা এই সিরিজটাকে মনে রাখবে, যে তোমরা যদি এই সিরিয়াল নাম্বারগুলো মনে রেখে দাও তাহলে তোমাদেরই কিছুটা সুবিধা হবে। তো যাই হোক, দেখো বলা হয়েছে নিচের কোন রক্তের গ্রুপকে ইউনিভার্সাল রিসিভার বলা হয়? এ বি পজিটিভ, ও পজিটিভ, এ পজিটিভ নাকি ও নেগেটিভ? তো এ বি পজিটিভকে ইউনিভার্সাল রিসিভার বলা হয়ে থাকে। নেক্সট 86 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে অশোকের অধিকাংশ শিলালিপি কোন ভাষায় লেখা হয়েছে? সংস্কৃত, প্রাকৃত, হিন্দি নাকি পালি? তো প্রাকৃত ভাষায় লেখা হয়েছে। 87 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে নিচের কোন পত্রিকাটি বাল গঙ্গাধর তিলক সম্পাদন করেন? কেশরী, আনন্দবাজার, স্টেটসম্যান নাকি টেলিগ্রাফ? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে কেশরী পত্রিকাটি বাল গঙ্গাধর তিলক সম্পাদনা করেছিলেন। নেক্সট 88 নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? তো এখানে অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে কি, যে হিমবাহের যে দ্বারা এটা হচ্ছে কি সৃষ্ট হয়েছে। তারপর 89 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? জওহরলাল নেহেরু, পিঙ্গালি ভেঙ্কিয়া, মহাত্মা গান্ধী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কিয়া। নেক্সট 90 নম্বর কোশ্চেনে দেখো বলা হয়েছে ছৌ কোথাকার লোকনৃত্য? পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর নাকি কোনোটিই নয়? তো এখানে হয়ে যাবে ছৌ হচ্ছে কি পশ্চিমবঙ্গের লোকনৃত্য। 91 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, চুরাই, মুম্বাই নাকি বেঙ্গালুরু? তো ইসরো যেটা রয়েছে তার সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। 92 প্রশ্ন দেখো বলা হয়েছে কোন প্রাণী ঘুমালে মারা যায়? মাকড়সা, উইপোকা, ইঁদুর নাকি পিঁপড়ে? তো হচ্ছে যে পিঁপড়ে হচ্ছে ঘুমালে মারা যায়। নেক্সট 93 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয়? ধন্বন্তরী, সুশ্রুত, চরক নাকি পতঞ্জলি? তো আয়ুর্বেদ শাস্ত্রের জনক ছিলেন চরক। নেক্সট 94 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত বছর? 70, 65, 62 নাকি 60 বছর? তো সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স হচ্ছে কি না, তো 65 বছর। এরপর আমরা দেখে নেব লাস্ট কোশ্চেন জিকের। দেখো বলা হয়েছে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর নাকি জওহরলাল নেহেরু? তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি বি আর আম্বেদকর ছিলেন এই সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান। তো এখানে আমরা 95 নম্বর কোশ্চেন সলভ করে নিলাম। এবার আমরা রিজনিংয়ের দিকে এগিয়ে যাব। তাই তোমাদেরকে সবাইকে প্লিজ রিকোয়েস্ট করব, তোমরা আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কোনো মক টেস্টে কোথাও যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এর পরবর্তী সময় কিন্তু আরও অনেক মক টেস্ট নিয়ে আসবো। তো চলো পরের কোশ্চেনগুলো সলভ করা যায়। এবার আমরা ভিডিওর একবারে শেষ পার্টে চলে এসেছি। তো দেখো 96 নম্বর প্রশ্নটিতে প্রবলেম ফিগার, অ্যান্সার ফিগার বলে টোটাল 4টে অপশান দেওয়া রয়েছে অ্যান্সার ফিগারে, এবং প্রবলেম ফিগারে টোটাল 4টে বক্সের মধ্যে 3টে বক্স ফিল আপ করা রয়েছে। 4 নম্বর বক্সটা কিন্তু আমাদেরকে ভরতে হবে। এবার অ্যান্সার ফিগারে দেখো যে তোমরা যদি একটু লক্ষ্য করো যে এগুলো হচ্ছে মূলত ষড়ভুজের ছবি দেওয়া আছে, এবং ষড়ভুজগুলো বিভিন্নভাবে সাজানো রয়েছে, এবং সেখানে একটা ঘরে দেখো গোল এবং একটা ঘরের মধ্যে অনেকগুলো দাগ দেওয়া রয়েছে। তো প্রথম ছবিটাই দেখো যে একটা ঘরে গোল, আর তারপরে ছবিতে দেখো যে একটা ঘর গ্যাপ দিয়ে কিন্তু সেই গোলটা রয়েছে, অর্থাৎ ওই দাগগুলোর থেকে ওই গোলের ডিস্টেন্সটা কিন্তু এক এক করে বাড়ছে। থার্ড ছবিতে দেখো লক্ষ্য করে প্রথমে ছিল একটা গ্যাপ ঘরের, তারপরে দুটো গ্যাপ, আর এবার কিন্তু সেই গ্যাপটা বেড়ে হয়েছে 3 নম্বর ঘরে কিন্তু দেখো গোলটা রয়েছে। তাহলে 4 নম্বর ছবিটাতে আমরা কোন
ছবিটা বসাবো সেটা আগে প্রথমে দেখে নিই। প্রথমত বুঝতে পারছো যেহেতু ডিফারেন্স হচ্ছে মানে 1 নম্বর, তারপরটাতে বিয়েরটাতে রয়েছে 2টো গ্যাপ, তো তারপর 3 নম্বর ছবিটাতে রয়েছে 3টে গ্যাপ, তো সুতরাং 4টে গ্যাপ রয়েছে এরকম ছবি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এবার 4টে গ্যাপ যখন রয়েছে ছবিতে, তাহলে তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে 4টে গ্যাপ থাকার জন্য প্রথমত তোমরা যদি অ্যান্সার ফিগারের দিকে লক্ষ্য করো, দেখো এই যে আমি তোমাদেরকে যে বিয়ের যেটা দেখাচ্ছি এখানে কিন্তু 3টে গ্যাপ রয়েছে ছবিটাতে। এবার আর সি নম্বর যে ফিগারটা রয়েছে, সি ফিগারটায় দেখো যে এখানে কিন্তু 4টে গ্যাপ রয়েছে, আর আমাদেরকে কিন্তু মেনলি 4টে গ্যাপ রয়েছে সেই রকমই ঘর খুঁজে বের করতে হবে। তোমরা যদি লক্ষ্য করো দেখো বক্সগুলোর মধ্যে 4টে ঘর ডিস্টেন্স রয়েছে, তাহলে আমাদের ওই বক্সটায় কত বসে যাবে? সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। তাহলে আশা করছি এই কোশ্চেনটা বুঝতে পারলে। এরপর চলো আমরা দেখে নিই 97 প্রশ্নটি। দেখো বলা হচ্ছে হোয়েন নাম্বার 1 ইজ অ্যাট দি টপ দেন হুইচ নাম্বার উইল কাম অ্যাট দি বটম। তো বলেছে যে 1 যদি থাকে টপে তাহলে তার নিচে কোন সংখ্যাটি থাকবে সেটা আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে। এবার লুডো ছক্কা তোমরা তো প্রত্যেকেই দেখেছো, লুডো ছক্কাতে টোটাল হচ্ছে 6টা ঘর থাকে। এবার দেখো প্রথম যে ঘরটাতে আমাদের 2 দেখানো হয়েছে, 1 এবং হচ্ছে 5 দেখানো হয়েছে, পরের ঘরে 2, 3 এবং 6কে দেখানো হয়েছে। এবার দেখো যে 2-এর সাইডে 2টো ঘর রয়েছে, এবার 2টো ঘরের মধ্যে আমরা এটুকু বুঝতে পারছি একটা ঘরে 3 এবং একটা ঘরে 6 তো থাকবে। এবার তাহলে 3 কোন ঘরটায় থাকবে সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। 3 থাকবে হচ্ছে ঠিক 5 যেখানে রয়েছে 5-এর ঠিক অপোজিটের ঘরটায় থাকবে হচ্ছে 3। তাহলে 6 বাকি পড়ে থাকলো, তাহলে 6টা কোন ঘরের পিছনে বসবে? 1-এর পিছন দিকে যে ঘরটা রয়েছে, অর্থাৎ যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে পেন দিয়ে, ওখানে 3 বসে যাবে, আর যেটা 1-এর পিছন দিকে যে ঘরটা সমানভাবে রয়েছে সেই ঘরটাতে বসে যাবে হচ্ছে কি 6 বসে যাবে। তো তাহলে আশা করছি বুঝতে পারলে কোন দিকটায় 6 বসে যাবে। তাহলে দেখো যে 97-এর অ্যান্সার হয়ে যাবে ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 98 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রামস শোজ দ্য রিলেশনশিপ অ্যামং হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড ফ্যামিলি। অর্থাৎ কি যেখানে এমন একটা ভেন ডায়াগ্রাম দেওয়া হয়েছে যেখানে হচ্ছে যে স্বামী স্ত্রী এবং হচ্ছে পরিবারের মধ্যে সম্পর্ক আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখো 5টা অপশান রয়েছে, যদিও এটা আমি ভুলবশত 5টা অপশান দিয়ে দিয়েছি, তো যাই হোক তোমাদের পরীক্ষাতে 4টে অপশানই থাকবে। এবার তোমরা যদি এ বি সি ডি 4টে অপশানে লক্ষ্য করো, দেখবে যে প্রত্যেকটা অপশানেই কিন্তু এটা বোঝানো হয়েছে যে প্রত্যেকের মধ্যে অন্তর্ভুক্ত। দেখো এটা তো ঠিক যে ফ্যামিলির অন্তর্ভুক্ত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, কিন্তু হাজব্যান্ডের অন্তর্ভুক্ত ওয়াইফ এটা বলাটা ভুল। তো সেক্ষেত্রে আমাদের দেখো যে একমাত্র এই নম্বরের যে অপশানটি রয়েছে সেই অপশানটাই কিন্তু সঠিক রয়েছে। সেখানে কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফ দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলির অন্তর্ভুক্ত, তাই এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ই। এরপর চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো বলা হয়েছে পয়েন্টিং টু এ ম্যান এ লেডি সেড হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, হাউ ইজ দ্য লেডি রিলেটেড অফ দ্য ম্যান। অর্থাৎ সেই ব্যক্তিটির সঙ্গে ওই মহিলার কি সম্পর্ক সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে যেহেতু বলা হয়েছে যে একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে দেখানো হয়েছে, তো এক্ষেত্রে এনাদের মধ্যে যে সম্পর্ক, এখানে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে মাদার, ডটার, সিস্টার এবং হচ্ছে আন্ট। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে কি যে ওই মহিলাটির সঙ্গে ওই ব্যক্তিটির সম্পর্ক হচ্ছে মায়ের, অর্থাৎ ওই মহিলাটি হচ্ছে মা ওই ব্যক্তিটির। নেক্সট কোশ্চেন দেখো 100 নম্বর কোশ্চেন, আর এটা আমাদের লাস্ট কোশ্চেন। A1 C3 F6 J10 O15, এই যে এখানে দেওয়া রয়েছে এই সিরিজটা, এবার সিরিজটাকে প্রথমত আগে আমরা লিখে নিই। তাহলে দেখো A1 C3 F6 J10 O15 লিখে নিলাম। এবার আমরা দেখব যে দেখো 1 থেকে যখন আমরা 3-এর ঘর যাচ্ছি তখন এখানে ক ঘর ডিফারেন্স থাকছে? 2 ঘর। আবার 3 থেকে যখন 6-এর দিকে যাচ্ছি সেখানে থাকছে 3 ঘর ডিফারেন্স। 6 থেকে 10 গেলে 4 ঘর ডিফারেন্স। আবার 10 থেকে 15 গেলে হচ্ছে কি 5 ঘর ডিফারেন্স। তাহলে এটুকু দেখে আমরা বুঝতে পারছি যে পরপর সংখ্যাগুলো ডিফারেন্স হচ্ছে, অর্থাৎ 2, 3, 4, 5। তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে এর পরের ঘরের ডিফারেন্সটা কত ঘর হবে? 6 ঘর হবে। তাহলে 15-র সাথে যদি আমরা 6 যোগ করে দিই তাহলে কত পেয়ে যাব? 21 পেয়ে যাব। তাহলে আমরা এবার কত বসিয়ে দেবো? 21 এখানে বসিয়ে দিলাম। এবার দেখো যে
এ এ কত নম্বরে বসে? 1 নম্বরে। সি আবার কত নম্বরে বসে? 3 নম্বরে। তাহলে 21 নম্বরে কি বসে? 21 নম্বরে বসে ইউ। তাহলে U21 হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে আমরা রিজনিংয়ের সমস্ত কোশ্চেন সলভ করে ফেললাম। আজকের ভিডিওটি আমাদের এখানে এতদূর পর্যন্তই হলো। আমি মোটামুটি এই ভিডিওতে 100টি কোশ্চেন সলভ করে দিলাম। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।